গ্রামীণ ব্যাংকের আপনার ২১ ধারা অথবা ২২ ধারা, ২১ ধারায় সম্ভবত, না ২০ ধারায় বলা আছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যবসা করতে পারবে না। আচ্ছা, হি ক্যানট ডু এনি বিজনেস। সুতরাং গ্রামীণ ব্যাংক যেহেতু ব্যবসা করতে পারবে না এবং সেই গ্রামীণ ব্যাংকের রিকভারি, লোন রিকভারি হচ্ছে প্রতি সাপ্তাহিক বেসিস, অর্থাৎ যে লোনটা দিবে এক সপ্তাহের ভিতরে রিকভারি করা হয়, নইলে তারা গরিবরা পরে দিতে পারবে না, খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। তো যেখানে তার রিকভারি হচ্ছে উইদিন এ উইক, সেখানে তো তার লোন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আইনও নাই, বাস্তবতা সম্পন্ন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামীণ ব্যাংক, যে এই যে গ্রামীণ ব্যাংকটা যিনি সৃষ্টি করেছেন এটা কে? আমার বন্ধু কিন্তু বারে বারে একটা কথা বলতেছে, বাবার আগে ছেলের জন্ম হয়েছে, জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে ডক্টর ইউনূসের, এবং উনি যে গ্রামীণ ব্যাংকটা করেছেন এইটার নামকরণ কেন হলো? ওনার প্রজেক্টটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রজেক্ট। অ্যান্ড হোয়েন হি ওয়াজ এ টিচার অফ চিটাগং ইউনিভার্সিটি, তখনই কিন্তু তিনি এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করা আরম্ভ করেন ওনার ডিপার্টমেন্ট থেকে। এইগুলো খুব প্রতিষ্ঠিত সত্য, জায়গা নেই। তো সেইখানে এসে গভর্নমেন্টকে যখন বললেন যে আমার এই গ্রামীণ ব্যাংকটা তুমি গঠন করো, সেইখানে গ্রামীণ ব্যাংকে সেইখানে 37 অর্ডিন্যান্স 83-তে বলা আছে গ্রামীণ ব্যাংকটাকে নেওয়া হবে, কিন্তু এই গ্রামীণ ব্যাংকের যা কিছু প্রজেক্টে যা কিছু আছে সেটা শেষ করা হবে ইন দ্য নেম অফ দ্য গ্রামীণ ব্যাংক। তাহলে ইউনূস সাহেবের যত উপার্জন, আয়, যত ইনভেস্টমেন্ট, এভরিথিং, এটা উনি সারেন্ডার করলেন গ্রামীণ ব্যাংকের জন্য। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমটা কি? ক্ষুদ্র ঋণ কার্যক্রম। যখন এই গ্রামীণ ব্যাংকটা চলতেছিল, যেমন আজকে আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের যে জায়গায় বসিয়েছেন, নিশ্চয়ই যখন প্রতিষ্ঠানটা প্রাথমিক অবস্থায় এই প্রেক্ষাপটে কাউকে বসাতে পারেন নাই, তার ডেভেলপমেন্ট তাকে আগে এনে। গ্রামীণ ব্যাংক গঠন হয়েছে 76-এ চিটাগং ইউনিভার্সিটি ওনার প্রজেক্ট থেকে। জুবরা গ্রামে উনি একজনকে লোন দিয়েছেন, ঋণ দিয়েছেন, ঋণ রিকভারি করলেন, এই কিন্তু ওনার চেতনা আসলেন। তো সেইখানে এই যে গ্রামীণ ব্যাংকের যেই কর্মকাণ্ড সমস্ত কিছুতে, তাহলে উনি এটা সমস্ত পরিবার উনি সবটা দিয়ে দিলেন। তো উনি দেওয়ার পরে এখন প্রশ্নটা ওনারা বললেন যে আপনার বললেন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। 80-79 সালে দেখা গেল যে গ্রামীণ ব্যাংকের ব্যাপক বিস্তার ঘটল। আগে যেমন খাতার ভিতরে লেখে লেখে কাজ করত, এখন প্রিন্টেড ম্যাটেরিয়াল ছাড়া কাজ করা সম্ভব না। হাজার হাজার আরম্ভ হয়ে গেল, লক্ষ লক্ষ কাগজপত্র ছাপানো হচ্ছে। তখন গ্রামীণ ব্যাংকের সেই ফান্ডও নাই, নতুন সেই অবস্থাও নাই, কেউ লোনও দেয় না, সরকারও দেয় না, প্রাইভেটের কাছ থেকেও পাশা যায় না। তখন গ্রামীণ ব্যাংক ইউনূস সাহেবের যে উনি বললেন যে তাদের যে পারিবারিক যে একটা প্রেস ছিল, এটারও একটা ঐতিহ্য আছে। ওই পরিবারের সবাই কিন্তু লেখালেখির পরিবার। তার এক ছোট ভাই ছিল জাহাঙ্গীর, টিভি ব্যক্তিত্ব ছিল, আপনারা চিনেন। আরেকজন ইব্রাহিম, ফিজিক্সের ওয়ান অফ দি পিলার অফ দিস কান্ট্রি, এবং তার বাবাও লেখাপড়া করতেন। উনি তার বাবার কাছে তাদের ফ্যামিলিকে রাজি করালেন যে এই যে প্রিন্টিং করবেন, এই টাকা পয়সা কোথায় পাবে? গ্রামীণ ব্যাংক এখন নিজে একটা ছাপাখানা তৈরি করতে পারবে না, জিনিসপত্র কিনতে পারবে না, বিল্ডিং ভাড়া নিতে পারবে না। তখন তাকে বলল তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে? এই যে তোমাদের ছাপাখানাটা আছে, এইটা গ্রামীণ ব্যাংকের কাছে তোমরা ম্যানেজমেন্টটা দিয়ে দিবা, তোমরা ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু করতে পারবে। আইনি প্রক্রিয়ায় হ্যাঁ হ্যাঁ, ডিড, ম্যানেজমেন্ট ডিড, মানে গ্রামীণ ব্যাংক আইনে থেকে এই ডিড করতে পারে। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিড, আচ্ছা, অর্থাৎ ম্যানেজমেন্ট, লেট মি ফিনিশ, আগে আমাকে বলতে চান। ম্যানেজমেন্ট ডিড করা হলো যে আমরা সব ছাপাবো, তুমি তোমাকে, কারণ কারো কাছ থেকে তো হেল্প নিতে হবে। তখন তার একমাত্র হেল্পের পরিমাণটি হচ্ছে তার পরিবারের কাছে। তিনি বললেন যেহেতু পরিকল্পনাটা তার, এই প্রেসটা তোমরা গ্রামীণ ব্যাংকে দিয়ে দিবা, পরিচালনার দায়িত্ব গ্রামীণ ব্যাংকের। তোমরা এইখানে কোনো লাভ পাবে না, কোনো ভাড়া পাবে না, কোনো কিছু পাবে না। এবং 9 কোটি টাকা, আমার কথাটা শেষ করতে দেন,
সেইখানে তোমরা ভাড়া করতে দেবে, এটা কিন্তু 1980 সালের কথা, আর আজকে হচ্ছে 24 সালের কথা, আরও কথা বলতেছি। তো সেইখানে এটা দেওয়ার পরে তখন গ্রামীণ ব্যাংকের তারা তখন নিয়ন্ত্রণটা গ্রামীণ ব্যাংকের কাছে নিল, তারা পরিবার কোনো নিয়ন্ত্রণ নাই। এটাকে ওয়ার্কিং ক্যাপিটাল, কারণ গ্রামীণ ব্যাংক তো লোন দিতে পারে না, আচ্ছা, লোন দেওয়ার ক্ষমতা নাই। জি, আমরা পয়েন্টটা বুঝছে, আমাদের সময় কম, একটু ওনার কাছে শুনে নেই। না এটা এই কথাটা আমাকে ব্যাখ্যা করতে হবে, একটু দ্রুত বলেন তাহলে ভাই। হ্যাঁ, এইখানে গ্রামীণ ব্যাংকের ইউনূস সাহেবের বিষয়টা কি, এই যে সমস্ত দাতা বিদেশিদেরকে আকৃষ্ট করে, এটা ইউনূস সাহেব নিজে এনেছেন। ইট ইজ হিজ পার্সোনাল ক্যাপাসিটি, নট বাই দ্য গভর্নমেন্ট, নট বাই দ্য এনিবডি। সেইখানে আপনার সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড একটা করা হয়েছে দাতা সংস্থাদের ইয়ের থেকে, সেইটাকে পরবর্তীতে পরিচালনা করছে গ্রামীণ ফান্ড সমস্ত জায়গার জন্য। সেইখান থেকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে, এই ওয়ার্কিং ক্যাপিটালের লোনটাও কিন্তু পরিশোধ হয়েছে। কিন্তু আমার বন্ধু যে কথাটা বললেন কি 40 বছর আমরা এইটার উপরে 40 বছরের অডিট রিপোর্ট করলাম। এই 40 বছর গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্ট হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ 5টা কোম্পানি, রহমান এন্ড রহমান, তারপরে হুদা ভার্সি, সমস্ত কিছুতে। তারপরে আমরা শুনবো অডিট রিপোর্ট শুনবো 40 বছর। এক মিনিট, আমি কথাটা বললে শেষ হবে। তারপরে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, তারপরে ইন্টারন্যাশনালি 2টা অডিট। এই 40 বছরের অডিট ওনারা বাতিল করে নাই, ওনারা বলছেন আমরা কম্প্রিহেন্সিভ অডিট করলাম। আজকে যেমন মুদির কথা শুনতেছি ইলেকশন নিয়ে, আমরা এই পয়েন্টে ওনার কাছে শুনবো, আমরা একটু খুরশিদ আলম খানের কাছ থেকে যেহেতু শুনবো, তাহলে আপনাকে একটু থামাচ্ছি। এই জায়গা নিয়ে আপনারা দুজন বলবেন, খুরশিদ ভাইকে একটু যুক্ত করি। 100 কোটি টাকা বে করে ডক্টর ইউনূসের 9 কোটি টাকার ফল্ট বের করেছেন।